আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার, জি হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের ঈদ কেমন কাটলো? জি স্যার, কাটলো মোটামুটি। ভালোই স্যার। হ্যাঁ, এখন আসলে যে অবস্থা আল্লাহ সেই অবস্থা ভালো বলতে হবে। দেখ, আমারও ভালো কাটছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের মনে হয় একটা পরীক্ষা ডেট ছিল নেক্সট ক্লাসে। জি স্যার। আচ্ছা, আমরা পড়াচ্ছিলাম হচ্ছে 11.5 শেষ করা হয়েছিল, 11.6 শেষ করা হয়েছে। আমরা 10.4 শুরু করছিলাম কিন্তু পড়ানো শুরু করতে মানে শেষ করে নিই। আজকে আমরা 10.4 পড়াবো এবং এই নেক্সট ক্লাসে 10.5 পড়াবো আর কি, এবং পরীক্ষাও নিব। আচ্ছা, 10.4 এ তো মনে হয় কোনো ম্যাথ করানো হয়নি, শুধুমাত্র ডেফিনেশন বলা হয়েছিল কনিক বলতে আমরা কি বুঝি। কোনো ম্যাথ কি করানো হয়েছিল 10.4 এর? না স্যার। আচ্ছা, 10.4 এর কোনো ম্যাথ করানো হয়নি। দেখো, 10.4 আমরা পড়াবো হচ্ছে কনিক সেকশন। আমরা পড়াচ্ছি হাওয়ার্ড অ্যান্টনের বইয়ে 10.4। 10.4 এর কনিক সেকশনকে আমরা বলতেছি সার্কেল, ইলিপস, প্যারাবোলা এবং হাইপারবোলা। এদেরকে সাধারণত একসাথে বলা হয় কনিক বা কনিক সেকশন। সাধারণত একটা ডাবল ন্যাপ সার্কুলার যে কোণ, সেই কোণের সাথে একটা প্লেন যখন ইন্টারসেক্ট করে তখন সেই ইন্টারসেক্ট করার মাধ্যমে যে যে লাইন বা কার্ভ তৈরি হয় তাকে বলা হচ্ছে কনিক। তো বিভিন্ন ধরনের ইন্টারসেকশনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের কার্ভ পাচ্ছি, এবং বিভিন্ন ধরনের কার্ভের উপর আমাদের নাম চেঞ্জ হচ্ছে। যদি কার্ভটা স্ট্রেট হয় সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা। আমরা এর আগে ক্লাসে প্যারাবোলা নিয়ে আলোচনা করতেছিলাম। প্যারাবোলা যে ডেফিনেশন ছিল সেটা এরকম ছিল অনেকটা। সাধারণত প্যারাবোলা ডেফিনেশনে বলা হয়েছে যে একটা ফোকাস থাকবে, যে ফোকাস এবং একটা লাইন থাকবে, সেই লাইন নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষ। আর প্যারাবোলার যে যে ইকুয়েশনটা তার ড্র মানে ড্র করি তাহলে দেখতে পারবে এরকম হবে। আর সেই ইকুয়েশনে একটা কন্ডিশন সবসময় মেনটেন করবে, সেটা হচ্ছে এই ফোকাস থেকে প্যারাবোলার উপর যে কোনো পয়েন্টের ডিস্টেন্স, আর এই লাইন থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স সব সময় কি থাকবে, সেম থাকবে। মানে সেম বলতে ইকুয়াল হবে আর কি। সিমিলারলি তুমি যদি প্যারাবোলার এখানে একটা পয়েন্ট নাও, যে ফোকাস থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স বের করো, যা পাওয়ার ডিস্টেন্স এখান থেকে সেই ডিস্টেন্সটা ঠিক তাই থাকবে বা সেম থাকবে। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হবে। সিমিলারলি তুমি এই এই ফোকাস থেকে এখানে একটা পয়েন্ট নাও, সেই পয়েন্টের ডিস্টেন্স আর এই পয়েন্টের ডিস্টেন্স সবসময়, এই ডিস্টেন্স দুটো সবসময় সেম থাকবে। মানে ডিস্টেন্স ভ্যারি করতে পারে, কিন্তু এই ফোকাস থেকে প্যারাবোলার উপর একটা পয়েন্টের ডিস্টেন্স আর দিগাক্ষ বা ডিরেক্ট্রিক্স থেকে সেখানে ডিস্টেন্স সবসময় এটা ফিক্স থাকবে, সমান থাকবে। সেই সবগুলো পয়েন্টকে নিয়ে যদি আমরা ড্র করি গ্রাফ, সেই গ্রাফ দেখতে এরকম হবে। এটা ছিল কোনিক সেকশনের মধ্যে প্যারাবোলার ডেফিনেশন। আমরা এই পয়েন্টকে বলতেছি ফোকাস, এস বা ফোকাস, এটাকে বলতেছে ভার্টেক্স বা শীর্ষ। আর এই এই লাইনটাকে নাম দেওয়া হচ্ছে ডিরেক্ট্রিক্স বা দিগাক্ষ। আর দেখো, এই এক্সিসটাকে নাম দেওয়া হচ্ছে সিমেট্রিক এক্সিস। ফর এক্সাম্পল, এই এক্সিস এর বোথ সাইডে দুইটা গ্রাফ যদি আমরা দেখি, তাহলে দেখো এই পাশ আর এই পাশ দেখতে একই রকম। এই জন্য এই এক্সিস এর নাম হচ্ছে ফোকাল এক্সিস বা সিমেট্রিক এক্সিস। এগুলা মোটামুটি এর আগের ক্লাসের পড়ানোর টপিক ছিল। আর আমরা এখন দেখব যে এই যে আমরা মানে এই প্যারাবোলা রিলেটেড বিভিন্ন প্রবলেম দেখবো এবং প্যারাবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখবো আমরা। আসলে তোমাদেরকে প্যারাবোলার স্ট্যান্ডার্ড কিছু ইকুয়েশন দেখাই। আর স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলতে আসলে আমরা সাধারণত কি বুঝি সেটাকে প্রথমে বুঝতে হবে। একটা প্যারাবোলা যদি এক্সিস এর সাথে তার এক্সিসটা ম্যাচ করে যায়, মনে করো এই এক্সিসটা এক্স এক্সিস, আর এই এক্সিস এর সাথে প্যারাবোলার যে এক্সিস, ফোকাল এক্সিস বা ফোকাস, একই এক্সিস থাকে উপর থাকে, তাহলে তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন। আর একটু ডিটেল বলি। মনে করো এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। কোন প্যারাবোলা যদি এক্সিস এর সাথে তার নিজের এক্সিসটা সেম থাকে, তাকে বলা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন। কিন্তু যদি একটা প্যারাবোলা এরকম হয়,
প্যারাবোলা যে সবসময় এখানে থাকবে এরকম না, এখানে হইতে পারে প্যারাবোলা। সেই সময় তার এই এক্সিসটা এখানে চলে যাবে আর এই এক্সিসটা এখানে চলে আসবে। দেখো সেই স্ট্যান্ডার্ড পজিশনে নাই, সেটা প্যারাবোলার স্ট্যান্ডার্ড পজিশনে আমরা পাচ্ছি না। এরকম হইতে পারে, আমি পরে শিখাবো সেটা। আপাতত এখন দেখবো যে প্যারাবোলার স্ট্যান্ডার্ড পজিশন বলতে আমরা কি বুঝি এবং সেখানে আমরা কিভাবে ইকুয়েশন বের করতে পারি। কিছু কমন ইকুয়েশন যেটা আমরা সবসময় জানি সেই ইকুয়েশনগুলো থেকে আমরা শুরু করি। ফর এক্সাম্পল, আমরা জানি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px। আমরা যদি গ্রাফটা ড্র করি তাহলে এই গ্রাফ দেখতে হচ্ছে এরকম। তাহলে এখানে হচ্ছে এক্স এক্সিস এটা, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এটা হচ্ছে ফোকাস এস, আর এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা দিকাক্ষ। এখন এই পিটা হচ্ছে ফোকাস ডিস্টেন্স, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এস পয়েন্টটা হচ্ছে p,0। এই পয়েন্টটাও কি হবে, সেম ডিস্টেন্স থাকবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে -p,0। আর এই এক্সিসটা হচ্ছে তোমার ডিরেক্ট্রিক্স। এটা হচ্ছে আমরা লিখি x ইকুয়াল টু -p। এটা মোটামুটি প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফরমেশন। এখন যদি বলা হয় এই ইকুয়েশনটাকে চেঞ্জ করে লেখা হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4px, তাহলে ইকুয়েশনে কিভাবে চেঞ্জ হবে, জাস্ট রিফ্লেকশন করবে, এদিকে চলে আসবে। আর এখানে এটাকে মিন করতেছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 - p ইন্টু এক্স। তার মানে এই ফোকাল পয়েন্টটা এই পাশে চলে আসছে, ডিরেক্ট্রিক্স এখানে আসবে। দেখো এখানে কিছু স্ট্যান্ডার্ড ফরমেশন দেওয়া আছে। নর্মালি আমরা যখন প্যারাবোলা দেখি তখন এটা এই ফরমেশনটা এরকম দেখতে, এইটা তার অপোজিট ডিরেকশনে। যখন এক্স স্কোয়ার 4px থাকে তখন হচ্ছে সিমেট্রিক এক্সিসটা ওয়াই এক্সিস, ফোকাসটা থাকে হচ্ছে ওয়াই এক্সিস এর উপর। যখন এখানে মাইনাস চলে আসে তখন অপোজিটে অপোজিটলি রিফ্লেক্ট করে। দেখো তো এই কোশ্চেনটা বুঝতে পারো কিনা। Yes, sir. আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে প্যারাবোলার যে ইকুয়েশনটা সেটা কিভাবে আমরা বের করতে পারি বা কিভাবে আমরা এই ইকুয়েশন যে আসছে আমরা পূরণ করতে পারি। দেখো, একটা ফোকাল পয়েন্ট থেকে থেকে প্যারাবোলার উপর একটা যেকোনো পয়েন্ট নেওয়া হয়েছে, তার ডিস্টেন্স হচ্ছে pf, এই যে তার ডিস্টেন্স। আবার ডিরেক্ট্রিক্স থেকে সেই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে pd, এই ডিস্টেন্স। এই দুইটা ডিস্টেন্স হচ্ছে সমান। আমরা যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি, pf এর ডিস্টেন্স, যদি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করি pd ডিস্টেন্স, সমান প্রমাণ লিখি, তাহলে আমরা প্যারাবোলার ইকুয়েশন পেয়ে যাব। এখন কোশ্চেন হচ্ছে প্যারাবোলাটা কিভাবে আঁকবো আমরা। সবসময় খেয়াল রাখতে হবে প্যারাবোলা আঁকার সময় আমরা ফোকাসের ডিস্টেন্সটা প্রথমে বের করব, তারপরে ফোকাসের ডিস্টেন্সকে 2 টাইমস মাল্টিপ্লাই করে আমরা বক্স তৈরি করব। আমি একটু দেখাই। মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px, ফোকাল পয়েন্ট হচ্ছে এখানে, p ডিস্টেন্স।
তোমাকে যেটা করতে হবে এই পি থেকে 2 টাইমস নিতে হবে, মানে দ্বিগুণ। তার মানে এখানে হচ্ছে টোয়াইস পি। এবারে বক্স তৈরি করবা। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস পি এখান থেকে। আর ঠিক সিমিলারলি এখানে মানে এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস পি, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে টোয়াইস পি। সিমিলারলি এখানে টোয়াইস পি ডিস্টেন্স নিয়ে বক্স তৈরি করবা। এই বক্সটা হচ্ছে টোয়াইস পি। তারপর যেটা করতে হবে, এই কর্নার পয়েন্ট গুলো থাকবে, এদেরকে কানেক্ট করে ভার্টেক্স আর এই পয়েন্ট গুলো কানেক্ট করে আমাদের প্যারাবোলা আঁকতে হবে। আর এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস পি। এখন কোশ্চেন কোশ্চেন হতে পারে যে আসলে কেন আমরা এখান দিয়ে টোয়াইস পি নিলাম। তার পিছনে লজিকটা হচ্ছে এই এই পি পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্টের এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস পি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে পি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে পি। তাহলে ডিরেক্ট্রিক্স থেকে এই এই ডিস্টেন্সটা হচ্ছে টোয়াইস পি আর এই ডিস্টেন্স টোয়াইস পি। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সবসময় সমান থাকে, এই জন্য আমরা এখান থেকে টোয়াইস পি নেওয়া হয়েছে। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। এটা হচ্ছে প্যারাবোলা আঁকার টেকনিক। আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 1 এর এ পার্ট দেখো। এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার 12y, বা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 × 3 × y। বলতো পি এর মান কত? 3 স্যার। পি এর মান 3। আচ্ছা এখন আমাকে বলো এই প্যারাবোলার শেপ কিরকম হবে, মানে বেসিক শেপ থেকে বুঝতে হবে। ওয়াই অ্যাক্সিসে স্যার। এই শেপ হবে নাকি এই শেপ? স্যার প্রথমটা। প্রথম করে ফার্স্ট এডটা। হ্যাঁ, প্রথমটা হবে। আচ্ছা আমি এখন যেটা করব, এই টেকনিকটা এরকম হবে, প্রথমে আমরা আঁকার সময় পির মান তো বের করলাম। এখন ফোকাস পয়েন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপর, তো ফোকাসের পয়েন্ট আগে লিখি। এই হচ্ছে ফোকাসের পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে 0,3। তারপর তুমি যেটা করবা, এই ফোকাল থেকে থেকে এখন ডান দিকে তার থ্রি থ্রির দ্বিগুণ মানে 2 টাইমস মানে 6 ডিস্টেন্স দিবা, বক্স তৈরি করবা। তার মানে এই পয়েন্টটা তাহলে কত হবে, এই পয়েন্টটা হচ্ছে এখান থেকে যাচ্ছে 6, আর এর হাইট তো থাকবে 3, 6,3 এই পয়েন্টটা। সিমিলার এখান থেকে আরো আরো 6 ডিস্টেন্স দিয়ে আসবা। তার মানে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হচ্ছে -6,3। এখান থেকে পি ছিল ডিস্টেন্স 3, এই ডিস্টেন্সটা 3 ছিল, তার থেকে আমরা 2 টাইমস দেখলাম। এখন যখন তুমি এটা ড্র করবা তখন এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্টকে কানেক্ট করে ড্র করতে হবে। আর এইখানে লাইন পাবা, সেই লাইনটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। লাইনটা হয় নাই ভালো সুন্দর মতো। এই লাইনটা হচ্ছে ডিরেক্ট্রিক্স। এটা হচ্ছে এখানে এই ডিস্টেন্সটা হচ্ছে 3, তারপর এটা হবে y ইকুয়াল টু -3। দেখো তো বুঝতে পারো কিনা।
আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ সলভ করি, বি নাম্বার পার্ট। আচ্ছা, এখন বি নাম্বার পার্ট দেখে বলো তো কোন এক্সিসটা আমাদের সিমেট্রিক এক্সিস হবে? স্যার এক্স এক্সিস। ওয়াই স্কোয়ার যেটা আছে তার মানে এক্স এক্সিসটা হচ্ছে আমাদের সিমেট্রিক এক্সিস। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি এক্স এক্সিসটা যদি সিমেট্রিক এক্সিস হয়, এখন কোশ্চেন হচ্ছে স্যার এক্স এক্সিসের নেগেটিভ দিকে যাবে স্যার। হ্যাঁ, নেগেটিভ দিকে যাবে। কারণটা হচ্ছে আমরা যদি এটাকে আমাদের স্ট্যান্ডার্ড বেসিক ফর্মের সাথে আমরা ম্যাচ করাই, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -8x। তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার 4 × -2x। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক্স এক্সিস এর সাথে পি মানটা হবে এই জায়গায়। তার মানে এই পয়েন্টটা হচ্ছে -2, 0। এখান থেকে 4 ইউনিট চলে যাও, মানে এখানে এই ডিস্টেন্সের 4 মানে 2 টাইমস। তার মানে এটা হবে, এই ডিস্টেন্সটা হবে 4। সিমিলার এখানেও 4 ইউনিট চলে আসো, তো এই ডিস্টেন্সটাও হবে 4। তারপর আমরা যদি প্যারাবোলা ড্র করি তাহলে এই এই কর্নার পয়েন্ট গুলোকে কানেক্ট করবো। টেকনিকটা হচ্ছে, আর এদিকে হবে ডিরেক্ট্রিক্স। বলতো ডিরেক্ট্রিক্স কত হবে? এক্স ইকাল টু 4. 4 না 2। Sorry. এটা 2, এটা 2, এই ডিস্টেন্স এক্স ইকাল টু 2। কারো কোনো কোশ্চেন আছে এই গ্রাফ আঁকার টেকনিক নিয়ে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা পরের এক্সাম্পল 2 দেখি। সবাই একটু এক্সাম্পল 2 কোশ্চেন রিডিং করো। কোশ্চেনের ফার্স্ট পোর্শন বলছে ফাইন্ড অ্যান ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা দ্যাট ইজ সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস ইজ সিমেট্রিক, তার মানে গ্রাফ দেখতে কেমন? ওয়াই এক্সিস এর দুই পাশ দেখতে এরকম হবে, তার মানে এই শেপের হবে অথবা এই শেপের হবে। দেখো তো এবার বুঝতে পারো কিনা। তার মানে গ্রাফের শেপ মানে আমাদের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 py অথবা এক্স স্কোয়ার -4 py। কোশ্চেন সেকেন্ড পার্ট বলছে ভার্টেক্স থাকবে অরিজিনে এবং পাসেস থ্রু দা পয়েন্ট 5,2। তাহলে 5,2 পয়েন্টে যদি পাস করে তাহলে আমরা কি করতে পারি? যে কোনো একটা ইকুয়েশন নাও, এই সেই ইকুয়েশন যদি নাও তারপরে তোমরা যেটা করবা এই ইকুয়েশন নিতে হবে, কারণ হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করে, তো তার মানে এই কোশ্চেন নেওয়া যাবে না, আমাদের এই কোশ্চেন নিতে হবে। আমরা যে কোশ্চেনের মানটা বসাই সেখান থেকে আমরা পি এর মানটা বের করতে পারবো, আর পি এর মান বের করলে আমাদের এই কোশ্চেন কিছু আসবে। তার মানে প্রথম প্রথম যে লাইনটা ছিল, প্রথম লাইন থেকে আমরা বুঝলাম এটা দেখতে কেমন হবে ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্ম থেকে। আর দ্বিতীয় বলা আছে কোন পয়েন্ট দিয়ে পাস করছে, এই পাসিং পয়েন্ট থেকে আমরা পি এর মানটা বের করতে পারি। দেখো তো ম্যাথটা বুঝতে পারো কিনা।
স্যার পজিটিভ দিকে থাকবে আর নেগেটিভ দিকে থাকবে, এটা কি আমরা স্যার পাসিং পয়েন্ট দ্বারা বুঝতে পারবো? পাসিং পয়েন্টে বুঝতে পারবে। Yes, sir. 25/2 কিভাবে আসলে আমি বুঝলাম না। এখানে ক্যালকুলেশন করে দেখো, এখানে মানটা বসানোর পর 5 বসালে 5² মানে 25, আর এখানে 2 বসালে 8 পাচ্ছি, তার মানে কত পাচ্ছি এখানে 25 আর হচ্ছে 8p। তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 25/8। তো এখানে p এর মান বসাও, তার কাজ শেষ। ক্যালকুলেশন করার পর সেখানে 4 এর সাথে এখানে 8 ক্যান্সেল হয়ে 2 আসছে। x² 4, p এর মান হচ্ছে 25/8 y। এখন ক্যালকুলেশন করে দেখো, চলে আসবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, ইলিপসের যে ডেফিনেশন ছিল সেখানে বলা হয়েছিল এরকম ব্যাপার যে ফোকাস পয়েন্ট থাকবে দুইটা, সেই ফোকাস পয়েন্ট থেকে আমরা যদি ডিস্টেন্স নেই সবসময় ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে। তার মানে যদি এখানকার পয়েন্ট নাও, ফোকাসের সাথে এখানকার এই দুইটা ডিস্টেন্সের সামেশন যা পাবা, তুমি যদি এখানে নাও তো এই দুইটা পয়েন্টের ডিস্টেন্সের সামেশন সমান থাকবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, একটা ইলিপসের যে কোনো পয়েন্টের দুটা ফোকাস থেকে ডিস্টেন্সের সামেশন সবসময় কনস্ট্যান্ট। একটা ইলিপসের যে কোনো পয়েন্ট যদি তুমি নাও, যে কোনো জায়গায় এখানে যদি নাও, তাহলে ফোকাস থেকে এই দুটা ডিস্টেন্স সবসময় ফিক্সড এবং কনস্ট্যান্ট। আমরা এই ইনফরমেশন ইউজ করব। মনে করো এটা একটা ইলিপসের ইকুয়েশন বা গ্রাফ। এই ইলিপসের গ্রাফের দুই ধরনের এক্সিস থাকে, একটা সেমি মেজর এক্সিস আর সেমি মাইনর এক্সিস। যে এক্সিসটা একটু বড়, এখানে এর মান যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে মেজর এক্সিস, আর বির মান যদি এর কম্পেয়ার এর কম্পেয়ার করি আমরা এর সাথে কম্পেয়ার করি তাহলে ছোট হয়, তাহলে এটা হচ্ছে মাইনর এক্সিস। তাহলে এই এক্সিসের এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে ভার্টেক্স, এর সব ভার্টেক্স। তাহলে এখন দেখো এখানে এর মান আর এই ডিসটেন্স হচ্ছে বির মান। ফোকাল এক্সিস কোনটা? এটা হচ্ছে ফোকাল এক্সিস। এখন কোশ্চেন হচ্ছে, আমি একটু ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি। এই একটা ইলিপসের এই যে পয়েন্ট, এই পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে অরিজিন থেকে এ, এই পয়েন্টের ডিসটেন্স অরিজিন থেকে হচ্ছে এ, কিউ পয়েন্টের ডিসটেন্স হচ্ছে অরিজিন থেকে বি, আর সি হচ্ছে ফোকাস পয়েন্ট, অরিজিন থেকে তাদের ডিসটেন্স হচ্ছে সি। এখন ইলিপসের একটা পয়েন্ট নাম হচ্ছে কিউ। আমাকে একটু বলো তো, এই এই ফোকাস থেকে আর এই ফোকাস থেকে সেই ডিসটেন্স কত হবে? স্যার সেম হবে স্যার। সেম না, দুটো সামেশন আমরা বের করব, সেম নাও হইতে পারে, সেটা পরে আসতেছে, কিন্তু এক্ষেত্রে সেম হবে অবশ্যই, ঠিকই বলছো। কেন সেম হচ্ছে তার পিছনে লজিকটা হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে বি, অরিজিন থেকে কিউ এর ডিসটেন্স হচ্ছে বি, এবং অরিজিন থেকে এই ফোকাস ডিসটেন্স হচ্ছে সি। তাহলে এই ডিসটেন্সটা কত হবে?
পিথাগোরাসের সূত্র অনুসারে Yes, রুট sir. ওভার বি প্লাস সি স্কয়ার। সিমিলারলি এই ডিসটেন্সটা হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এই দুটো ডিসটেন্স যদি আমরা যোগ করি বা অ্যাড করি, তাহলে কি অ্যাড করলাম? ইলিপসের উপরে পয়েন্ট কিউ, ফোকাস থেকে তাদের ডিসটেন্সের সামেশন হচ্ছে এইটা। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারো কিনা? Yes, sir. যে এই পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে আমরা দেখি আচ্ছা বলো তো এই অরিজিন থেকে এই পি পয়েন্ট, ইলিপসের উপর পি পয়েন্টের ডিসটেন্স কত? এ। আর অরিজিন থেকে এই ফোকাসের ডিসটেন্স কত? সি। তাহলে এই এই ফোকাস থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত হবে? A থেকে C বাদ দিয়ে দিব। এ মাইনাস সি। আচ্ছা তাহলে বলো তো এই ফোকাস থেকে এই পি পয়েন্ট ডিসটেন্স কত? Sir, স্যার এখানে মাইনাস এ মাইনাস সি হবে না কোনটা? স্যার? ওই স্যার নেগেটিভ এক্সিস ওখানে, স্যার যেটা বললেন আপনি কোয়েশ্চেন। না, আমরা শুধু ডিসটেন্স নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। Sir, C কারণ কি plus A minus C. এই ডিসটেন্সটুকু হচ্ছে সি, আর এখান থেকে ডিসটেন্স হচ্ছে এই পি পয়েন্ট এ। তাহলে এইখান থেকে ডিসটেন্স কত? এই পয়েন্ট এ প্লাস শুধু সি A না? হবে স্যার, A হবে না। না না, অরিজিন থেকে তো এ, অরিজিন থেকে এ, এখান থেকে এটা সি, যোগ করলে কত হবে? A প্লাস C স্যার। এ প্লাস সি। তার মানে এ প্লাস সি হচ্ছে এই ডিসটেন্সটা। আবার দেখো এই পি পয়েন্টটা হচ্ছে ইলিপসের উপর পয়েন্ট। এই এই ফোকাস থেকে এই পি পয়েন্টের ডিসটেন্স কত? আমরা যদি সম্পূর্ণ এই ডিসটেন্সটা হচ্ছে এ, আর এই ডিসটেন্সটা হচ্ছে সি, তাহলে এদের মাঝের এই যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা কত হবে? A minus C. এ মাইনাস সি। তার মানে হচ্ছে এই ফোকাস থেকে এই পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এ মাইনাস সি। আর তাহলে এই ডিসটেন্সটা যদি পি পয়েন্ট এ হয় আর এটা যদি সি হয়, তাহলে এই ফোকাস থেকে ডিসটেন্স কত? এ প্লাস সি। তার মানে আমরা দেখলাম যে ইলিপসের উপর দুটো ডিফারেন্ট পয়েন্ট, একটা হচ্ছে কিউ পয়েন্ট আর একটা হচ্ছে পি পয়েন্ট। আমরা এই ফোকাস থেকে এদের ডিস্টেন্সের সামেশন সবসময় কনস্ট্যান্ট ধরবো। প্রথম সামেশন হচ্ছে এইটা, দ্বিতীয় হচ্ছে এই পি পয়েন্টের জন্য এই ফোকাস থেকে ডিস্টেন্স, এবং এই ফোকাস থেকে ডিস্টেন্স হচ্ছে এইটা। আমরা যদি ক্যালকুলেশন করি এই মানটা পাবো হচ্ছে টোয়াইস এ। সেখান থেকে আমরা রিলেশনে আসবো, ম্যাথমেটিক্যাল রিলেশন। সেটা হচ্ছে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই রিলেশন পাবো, এখান থেকে আমরা আরেকটু ক্যালকুলেশন করলে আমরা এই রিলেশনটা পাবো। আচ্ছা এই রিলেশনটা কি মিন করতেছে? এই রিলেশনটা মিন করতেছে হচ্ছে আমি যদি কোনো একটা ইলিপসের এ এবং বির মান জানি, তাহলে তার ফোকাসের ডিসটেন্সটা বের করতে পারবো। তার মানে কোন একটা ইলিপসের যদি এর মান হয় 5, বি এর মান যদি 4 হয়,
তাহলে ফোকাসের ডিস্টেন্সটা কত হবে বলো তো? এর মান 5, বি এর মান হচ্ছে 4। স্যার √39 এখানে √41 5 স্কোয়ার মানে এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 4 স্কোয়ার, রুট ওভার স্যার স্যার 3 হবে। এখানে 3 পাবো একটা ফোকাস, এখানে পাবো -3 একটা ফোকাস। আমরা পরবর্তীতে এই ইনফরমেশনটা ইউজ করব। আচ্ছা দেখো, ইলিপসের স্ট্যান্ডার্ড পজিশন নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে ইলিপসের দুটো এক্সিস, একটা হচ্ছে মেজর এক্সিস আর একটা হচ্ছে সেমি মাইনর এক্সিস বা সেমি মেজর এক্সিস। এখন দেখো, যদি একটা ইলিপসের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, যেখানে এ এর মান বড় এবং বি এর মান এর সাথে কম্পেয়ার করলে সে ছোট পাবো আর কি। তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে 1/a স্কোয়ার। যদি এই কোফিসিয়েন্টটা বড় হয় কম্পেয়ার টু বি স্কোয়ার, তাহলে তুমি সবসময় চিন্তা করবা তোমার মেজর এক্সিস হচ্ছে এক্স এক্সিস। তার মানে এক্স এক্সিসে তুমি কি পাবা? ফোকাস পাবা। তার মানে এটা হবে এর মান, এটা হচ্ছে বি এর মান, আর ফোকাসটা পাবা এক্স এক্সিস এর উপর। সিমিলারলি একইভাবে যদি ব্যাপারটা উল্টা হয়, এর মান বি এর মান হচ্ছে ছোট হয়, তাহলে মেজর এক্সিস কোনটা হবে? মেজর এক্সিস হচ্ছে ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস এর তাহলে এই মানটা হচ্ছে বি, এই মানটা হচ্ছে এ। সবসময় খেয়াল রাখবা একটা জিনিস, এ বি থেকে মনে রাখার চেষ্টা করবা না। সবসময় একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোন এক্সিসটার মানে এক্স এর সাথে যদি এ স্কোয়ার থাকুক আর বি স্কোয়ার যাই থাকুক, সেটা আমরা যদি ওয়াই স্কোয়ারের চেয়ে বড় হয়, ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে মেজর এক্সিস হচ্ছে এক্স এক্সিস। আর ওয়াই এক্সিস এর সাথে যেটা আমরা থাকবে, সেটা যদি এক্স এক্সিস এর কোএফিসিয়েন্ট চেয়ে বড় হয়, সেটা হচ্ছে মেজর এক্সিস। আমার কথা কি বুঝতে পারছো? এই ব্যাপারে একটু নোট রাখো। কখনোই ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কখনোই তুমি এ বি মান বড় রেখে মনে রাখবা না। তুমি সবসময় মনে রাখবা এইভাবে, এক্স স্কোয়ারের সাথে যে কোএফিসিয়েন্ট আছে 1/a স্কোয়ার, সেখানে এর স্কোয়ারের মান ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1/b স্কোয়ার, বি স্কোয়ার চেয়ে বড় যদি হয়, মানে এ স্কোয়ারের মান যদি বি স্কোয়ারের চেয়ে বড় হয়, তখন আমাদের মেজর এক্সিস হচ্ছে এক্স এক্সিস। সহজ কথা, যার সাথে বড় টার্ম থাকবে। আমি একটা এক্সাম্পল দেখাই। এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার 16 ইকুয়াল টু 1। বলতো কোনটা মেজর এক্সিস? এক্স অ্যাক্সিস। এই গ্রাফ দেখতে অনেকটা এরকম হবে। আচ্ছা, এখন যদি এই কাজটা উল্টা করে দেই, এখন মেজর এক্সিস কোনটা? ওয়াই অ্যাক্সিস। ওয়াই এক্সিস। তুমি এ বি এভাবে মনে রাখবা না, তাহলে ম্যাথ ভুল হবে। আসলে আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে একটা ইলিপসের গ্রাফ কিভাবে আঁকতে হয়।
এটা দেখার পর ইকুয়েশনটা দেখে বলো তো কোন এক্সিসটা মেজর এক্সিস হবে। Y axis. ওয়াই অ্যাক্সিস স্যার। আচ্ছা, ওয়াই এক্সিসটা মেজর এক্সিস হবে। তো ফোকাস কোন এক্সিসে থাকবে? ওয়াই অ্যাক্সিসে থাকবে স্যার, ওয়াই থাকবে স্যার। ওয়াই এক্সিস থাকবে। আচ্ছা, তো ফোকাস সি এর মানটা কিভাবে বের করতে পারি বলো তো? So square root a square minus b square. যে এখানে এ কোনটা হবে? Sir, স্যার জি। না স্যার, এই তো এই তো ভুলে গেল। স্যার 16 স্যার, যেটা বড় এ স্যার। বি, হ্যাঁ যেটা বড় সেটা এ। আর তুমি এই বড় ছোট চিন্তা করবে না, তুমি শুধু চিন্তা করবা এ বি, চিন্তা করবে না, শুধু চিন্তা করবে কোনটা বড়। এই টার্মটা এখানে 16 হচ্ছে আমাদের, 16 মাইনাস 9, তার মানে কত পাচ্ছি? √7। আসো আমরা দেখি গ্রাফটা কি আঁকতে পারি। গ্রাফ আঁকার টেকনিক হচ্ছে প্রথমে আমরা ওয়াই অ্যাক্সিসে একটা ইউনিট নিব 4, এটা 4 ডিস্টেন্স। আর এক্স অ্যাক্সিসে আমরা 3 নিব, তার মানে এখানে 3, এখানে 3। তারপরে বক্স তৈরি করব। এই বক্সের এই এই ডিস্টেন্সটা হচ্ছে 3, এই ডিস্টেন্সটা, সরি 3 না, এটা 4, এটা 4, এটা 3 ডিস্টেন্স, এটা 3 ডিস্টেন্স। আর ফোকাসটা কত হবে? তো ফোকাসটা হচ্ছে এখানে। ফোকাস যদি আমরা লিখি তাহলে ফোকাসটা হচ্ছে 0, √7, এই পয়েন্টে ফোকাস, এই পয়েন্টে আরেকটা ফোকাস, এদেরকে আমরা একসাথে বলি ফোকি। এখন তোমার কাজ হচ্ছে এই ইলিপসের ইকুয়েশনটা ড্র করা। তুমি এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট গুলাকে কানেক্ট করে ইলিপসের ইকুয়েশন ড্র করে ফেলবা। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে দেখো তো। sir, হ্যাঁ বলো। যদি x এর নিচে যেটা স্যার y এর যেটা আছে ওটা যদি ইকুয়াল থাকে তাইলে সার্কেল হয়ে যাবে। যদি ইকুয়াল থাকে, মনে করো এটাও এটাও 9, এটাও 9, তখন সেটা সার্কেল হয়ে যাবে, সার্কেল। বুঝতে পারছো? yes sir.
আচ্ছা বলো তো এইটার জন্য মেজর এক্সিস কোনটা হবে? এক্স অ্যাক্সিস স্যার। আমরা এটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো, এক্স স্কোয়ার ডিভাইড বাই 4 প্লাস 2y স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু 1। এখন বলে এটা কি, এই টার্মটা বড় না এই টার্মের চেয়ে? জি স্যার। তার মানে এক্স এক্সিসটা হচ্ছে আমাদের মেজর এক্সিস। ফোকাসটা কত হবে? ফোকাসের ডিসটেন্স হচ্ছে অরিজিন থেকে রুট টু স্যার। তাহলে এবার যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে দেখো এক্স এক্সিস হচ্ছে অরিজিন থেকে এই পয়েন্টটা পাচ্ছি 2, এই পয়েন্ট পাচ্ছি হচ্ছে √2। এখানে একটা বক্স তৈরি করা হয়েছে, এই বক্সকে কানেক্ট করে এই পয়েন্টকে আর এই পয়েন্টকে কানেক্ট করে এটা আঁকা হয়েছে, আর এটা হচ্ছে ফোকাস। সরাসরি 4 নম্বর কোশ্চেন রিডিং করো। আচ্ছা বলো তো মেজর এক্সিস কোনটা হবে? স্যার ওয়াই। প্রথমে দেখবো ফোকাস কোথায় আছে। ফোকাস আছে হচ্ছে এই পয়েন্টে ফোকাস, ওয়াই অ্যাক্সিস এর উপর ফোকাস ডিসটেন্স হচ্ছে 2। ফোকি আর কি, একসাথে আমরা ফোকি বলি। আর এন্ড পয়েন্ট হচ্ছে 4, এটা 4। আচ্ছা তাহলে এখান থেকে কি আমরা বি এর মান বের করতে পারবো? এই ডিসটেন্সটুকু জানি হচ্ছে 4, ইয়েস স্যার, বের এই করে। ডিসটেন্স 4। আর তার মানে এটা ফোকাল এক্সিস, তার মানে আমাদের সি সমান সমান আমরা কি জানতাম, রুট ওভার যে টার্মটা হচ্ছে আমাদের একটু বড় সেটা 4 স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার দিতে পারো, এ স্কোয়ার দিতে পারো। সেখান থেকে বি এর মান কত আসবে ক্যালকুলেশন করলে? সি এর মান যেহেতু 2, বি এর মান আসবে হচ্ছে √12। এই মানগুলো বসে দাও এখানে। তার মানে ওয়াই স্কোয়ারের সাথে থাকবে হচ্ছে 4 স্কোয়ার, আর এক্স স্কোয়ারের সাথে থাকবে √12 স্কোয়ার।
স্যার, এই ম্যাথটা স্যার ফোকাস পয়েন্ট যে এক্স এক্সিসে ছিল এটা কি আমরা ধরে নিছি স্যার? না না, কোশ্চেন দেখো, এই যে কোশ্চেন লেখা আছে ফোকাস পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস এর উপর আছে, এক্স অ্যাক্সিস এর উপর না। যে পয়েন্ট দেওয়া আছে দেখো, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা কোথায় আছে? জি স্যার, 0.2 ওয়াই এক্সিসের উপর, ওয়াই স্যার। অ্যাক্সিস এর উপর। তার মানে ওয়াই অ্যাক্সিস এর সাথে যে টার্মটা থাকবে সেই টার্মটা হচ্ছে বড় হবে এই টার্মের তুলনায়, এই টার্মের তুলনায় এই টার্মটা বড় হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা দেখো, এখানে আমরা যখন হাইপারবোলা দেখবো তখন হাইপারবোলার সাথে ইলিপসের ছোট একটা ডিফারেন্স থাকবে। আগে যেখানে ছিল মাইনাস, এখন সি বের করার সময় সি সমান সমান ফর্মুলাটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে কোনো মাইনাস থাকবে না, এই ব্যাপারটা শুধু মনে রাখবা। আর হাইপারবোলার এই যে এক্সিস গুলো এদেরকে বলা হচ্ছে সেমি ফোকাল এক্সিস, যে এক্সিসে ফোকাস থাকবে, এই এক্সিসে ফোকাস হচ্ছে সেমি ফোকাল এক্সিস। আর অপোজিট এক্সিস কে বা অন্য এক্সিস কে বলা হচ্ছে সেমি কনজুগেট এক্সিস। এটা হচ্ছে হাইপারবোলার স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখানে সবাই একটা জিনিস নোট রাখো, সেটা হচ্ছে এখানে আর এ বির মান বড় ছোট দরকার নাই। সবসময় খেয়াল রাখবা এখানে এ আর বির মান কোনটা বড় কোনটা ছোট সেটা তোমাকে চিন্তা করতে হবে কার সাথে পজিটিভ আছে। এক্স স্কোয়ারের সাথে প্লাস সাইন পাচ্ছি, তার মানে আমাদের হচ্ছে সেমি ফোকাল এক্সিসটা হবে এক্স এক্সিস, আর ওয়াই এক্সিসটা হবে সেমি কনজুগেট এক্সিস। এই দেখো এক্স এক্সিস হচ্ছে ফোকাল এক্সিস, আর তাহলে ফোকাস থাকবে এক্সিসে, এখানে ফোকাস থাকবে। আর এ স্কয়ার হচ্ছে ভার্টেক্স, আর এটা হচ্ছে সেন্টার। তো এখানে এ আর এ ডিসটেন্স নিয়ে বক্স তৈরি করা হয়েছে, আর এখানে বি আর বি ডিসটেন্স নিয়ে একটা বক্স তৈরি করা হয়েছে। তারপরে সেই বক্সকে তার যে কর্নার পয়েন্ট বা ডায়াগোনাল দিয়ে লাইন চলে গেছে, সেই লাইনকে বলা হচ্ছে অ্যাসিম্পটট। সিমিলারলি এই লাইনকে নাম দেওয়া হচ্ছে অ্যাসিম্পটট। আমি সেটা দেখাচ্ছি এখনই। তুমি সবসময় যেটা দেখবা সেটা হচ্ছে এই এক্সিসটা, এই এক্সিসটা ডিপেন্ড করবে হচ্ছে এক্সিস এর সাথে যদি পজিটিভ থাকে তাহলে ফোকাল এক্সিস কোনটা হবে। আর ফোকাল এক্সিস বের করতে পারলেই তুমি মোটামুটি এই ম্যাথটা বুঝতে পারবা বা ধরতে পারবা গ্রাফের দিকটা কেমন হবে। আসলে একটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে। আমাকে একটু বলতো, এখানে এক্স স্কোয়ার সাথে পজিটিভ আছে, তাহলে ফোকাল এক্সিস কোনটা হবে? এক্স। এক্স এক্সিস ফোকাল এক্সিস হবে। আসলে আমরা এখন গ্রাফটা আঁকার জন্য কি করতে পারি সেটা দেখি। এক্স স্কোয়ার সাথে একটা সংখ্যা আছে 4 মানে 2 স্কোয়ার। তুমি যেটা করবা আঁকার সময় এক্স স্কোয়ার সাথে কোএফিসিয়েন্ট যেটা আছে এখানে 2 নিবা, এখানেও 2 কনসিডার করবা, মানে এই ডিসটেন্সটা 2 আর এই ডিসটেন্সটা 2 নিচ্ছি আমরা। সিমিলারলি ওয়ার সাথে কত দেওয়া আছে? এখানে 3 দেওয়া আছে, তার মানে আমরা এখানে 3 নিব, এখানে 3 নিব, তারপর বক্স তৈরি করব। তারপরে তোমার কাজ যেটা হবে, ফোকাস বের করা।
বলো ফোকাসের ফর্মুলা কি ছিল? a square plus b square. মানে √30। ফোকাস থাকবে এখানে, এখানে ফোকাস। এই ডিসটেন্স হচ্ছে 2, এই ডিসটেন্স 2, এই ডিসটেন্স 3, এই ডিসটেন্স 3। এটা হচ্ছে ফোকাস ডিসটেন্স √30। তারপরে তুমি লাইন ড্র করবা, এই লাইনটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করবে, এই পয়েন্ট, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই তিনটা পয়েন্ট দিয়ে পাস করার লাইন ড্র করবা। সেটা হচ্ছে তোমার তোমার সেই লাইনটার নাম হচ্ছে অ্যাসিম্পটট। সিমিলার ব্যাপার এখানেও হবে। এগুলো আঁকার পর তোমার কাজ হচ্ছে এই লাইনকে ক্লোজ করে এই যে পয়েন্ট, এই পয়েন্টকে টাচ করে এইভাবে গ্রাফটা চলে যাবে। আর এই লাইনকে কখনোই কাট করবে না, এই জন্য এই লাইনের নাম হচ্ছে অ্যাসিম্পটট লাইন। দেখো তো বুঝতে পারো কিনা। এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন আঁকার নিয়ম। দেখো, তোমাকে যদি বলা হয় এই অ্যাসিম্পটট, আমরা দেখলাম যে এই অরিজিন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের দেওয়া ছিল 2, আর এই ডিসটেন্সটা হচ্ছে 3। বক্স তৈরি করা হয়েছে। এই বক্স তৈরি করার পর এখান থেকে ফোকাস বের করা হয়েছে। তারপরে এই লাইন তৈরি করা হয়েছে, লাইনের নাম হচ্ছে অ্যাসিম্পটট। এই লাইন তৈরি বের করার একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনকে আমরা 0 ধরবো, 1 এর জায়গায় 0 বসাবো। 0 বসানোর মাধ্যমে আমরা এটা সলভ করবো, দুটো লাইন পাবো। দেখো বইতে সেই কাজটা করা হয়েছে। প্রথমে ডান পাশে 1 এর পরিবর্তে 0 বসানো হয়েছে, তারপর সলভ করার মধ্যে এই ধরনের লাইন পাওয়া গেছে। সেই লাইনে প্লাসের জন্য, স্লোপের জন্য পাওয়া যাবে এই এই লাইনটা, আর মাইনাসের জন্য পাওয়া যাবে এই এই লাইনটা। তাহলে আমাদের অ্যাসিম্পটট লাইনগুলো বের হয়ে আসবে। সবাই ম্যাথটা একটু কেয়ারফুলি দেখো, 1 মিনিট।
দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা। যে কারো কোনো কোশ্চেন না থাকলে আমি পরের ম্যাচ চলে যাচ্ছি। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি অনেক কিছু পড়াচ্ছি যেটা নেক্সট চ্যাপ্টার কাজে লাগবে, সেখানে আর সেটা পড়াবো না। এই চ্যাপ্টারে যে ইনফরমেশন গুলো নেক্সট চ্যাপ্টারে কাজে লাগবে, সেই ইনফরমেশন গুলো নেক্সট চ্যাপ্টারে পড়াবো না। তোমরা আজকে ক্লাসের পর একটু এই ক্লাসের এই এক্সাম্পল গুলো রিভিউ করবা। তো তোমাদের পরীক্ষার সিলেবাস কি ছিল? 11.5 আর 11.6 আর 10.4? স্যার 11.5, 11.6 আর 10.4। আচ্ছা, আবার একটু তো লিখে নাও সিলেবাসটা। 11.4, 4 না 5 প্লাস 11.6 প্লাস 10.4। তোমরা চাইলে পরীক্ষা আগে দিতে পারো, পরে দিতে পারো, মানে নেক্সট ক্লাস দিতে পারো, তারপরে ক্লাস দিতে পারো। না স্যার, নেক্সট ক্লাসে দিয়ে দিই, তারপরে ক্লাস তো স্যার মিডই চলে আসবে স্যার। আচ্ছা, তাহলে লেকচার নাম্বার হচ্ছে 11 লেকচারে পরীক্ষা হবে, মানে নেক্সট ক্লাসে, মানে নেক্সট স্যাটারডে। স্যার ক্লাস শুরু হবার স্যার 10 থেকে 15 মিনিট পরে এক্সামটা নিলে ভালো হয় স্যার। না, আমার মনে হয় ক্লাস আগে জয়েন ক্লাসের শেষে নেওয়া হয়, কারণ হচ্ছে কি স্যার মানে গত প্রথম যে এটা হয়েছিল তখন আমি 9টার সাথে মানে ক্লাসে জয়েন করছিলাম, জয়েন করার পরে দেখি প্রশ্ন কখন শুরু হয়েছে কখন শেষ হবে আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। এই জন্য আর কি হয়তো ক্লাসের শেষে নিলে ভালো হয় আর কি এক্সামটা। তুমি ক্লাসের সময় মতো জয়েন করবা, ক্লাসে না জয়েন করলেও সমস্যা নাই। যেদিন পরীক্ষা থাকবে তুমি 9টার সময় ইএলএমএস দেখবা কোশ্চেন আপলোড করা হচ্ছে কিনা। তুমি 9টার সময় ইএলএমএস জয়েন করো, ক্লাসে জয়েন করার দরকার নাই। তুমি ক্লাসে যদি জয়েন না করো, ইএলএমএস থেকে কোশ্চেন ডাউনলোড করে নাও, তাহলে তো তোমার ক্লাসের টাইমে যখন আসবে তখন তুমি জয়েন করবা। কারণ ক্লাসের জয়েনের সাথে তো পরীক্ষার কোনো সম্পর্ক নাই। কারণ অনেক স্টুডেন্ট আছে ক্লাসে আসে নাই সেদিন, কিন্তু সে পরীক্ষা ঠিকই দিছে। এরকম অনেকে আছে যে ক্লাস সে করে নাই, টোটালি ক্লাসে সে জয়েন করে নাই, কিন্তু সে ইএলএমএস থেকে কোশ্চেন ডাউনলোড করে কোশ্চেন পরীক্ষা দিয়ে আপলোড করে দিয়ে গেছে। কারণ ক্লাসের সাথে তার পরীক্ষা তো রিলেটেড হচ্ছে না, ক্লাস টাইমে হচ্ছে পরীক্ষা, এটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ক্লাসের সাথে ওই জিনিস সমস্যা হচ্ছে না। এবার আমি এই শুরু করবো আর কি, 5 মিনিটের মধ্যে শুরু করবো বা 7 মিনিটের মধ্যে শুরু করবো। শুরু করার পর আমি যে টাইম দিব সেই টাইমটা তোমরা আগের পরীক্ষার এক্সপিরিয়েন্স থেকে সেটা ম্যানেজ করবা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শুরুতে আমি কিছু ইনস্ট্রাকশন বলবো যে কি করবা এবার আগের বারের মতো সবকিছু থাকবে, তারপরে বলে দিব। আর যারা সেই ইনস্ট্রাকশন শুনতে চাও তারা আসলে এই ক্লাসে আসতে পারো। আর যারা না শুনতে চাও কোনো সমস্যা নেই, কারণ সেই জিনিসটা লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে কতক্ষণ টাইম, সবকিছু যে লেখা থাকবে, না আসলেও সমস্যা হবে না। আচ্ছা দেখো, ট্রান্সলেটেড কনিক। আচ্ছা, ট্রান্সলেটেড কনিক বলতে আমরা আসলে কি বুঝি? একটা কনিক যদি তার পজিশন চেঞ্জ করে, যদি বলা একটা সার্কেল, এই সার্কেলের ইকুয়েশন যদি বলা হয়, এই সার্কেল আচ্ছা একটা সার্কেল ছিল, সার্কেলের অবস্থান বা পজিশন ছিল এই 0 0 পয়েন্টের রেসপেক্টে, এটা অরিজিন ছিল। এখন এই সার্কেলের ইকুয়েশন ছিল x², এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস a²। এখন যে সার্কেলের অবস্থানটা চেঞ্জ করে নেওয়া হয়, অবস্থান চেঞ্জ করে
এখানে নিয়ে আসা হয়। ফর এক্সাম্পলটা এই পয়েন্টটা হচ্ছে 2,3। সার্কেল তার পজিশন চেঞ্জ করলো 2,3 পয়েন্টে, এ এক্সিসটা তার অবস্থান চেঞ্জ করে এখানে চলে আসছে এবং এ এক্সিসটা তার অবস্থান চেঞ্জ করে এখানে চলে চলে গেছে। তখন আমরা যেটা করি এক্স মাইনাস কতটুকু চেঞ্জ হয়েছে এক্সিসের, এক্স এর 2, এক্স মাইনাস 2 এখানে বসাই, প্লাস এখানেও 2 ইউনিট, 3 ইউনিট আর কি, ওয়াই মাইনাস 3 আমরা এখানে বসাই। তোমাদের কি মনে আছে ফান্ডামেন্টাল ক্যালকুলাস বা 003 তে ম্যাথ পড়ানো হয়েছিল একটা ফাংশনের সাথে এক্স এর সাথে যদি আমরা কিছু অ্যাড করি তাহলে কি হবে? যতটুকু অ্যাড করবো ততটুকু বামে চলে আসবে, তার অবস্থান চেঞ্জ করবে। এক্স এর সাথে যদি কিছু মাইনাস করি তাহলে ডান দিকে চলে যাবে। আবার ওয়াই এর সাথে মানে এখানে যদি কিছু প্লাস করা হয় 2 তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে চলে যাবে, যদি এখানে কিছু মাইনাস করা হয় নিচে চলে আসবে। এগুলো কি মনে আছে? স্যার জি স্যার। সেই কাজটা এখানে করা হয়েছে। লেখাই আছে যে ট্রান্সলেটেড কোনিক, একটা কোনিকের তুমি এক্স এর জায়গায় এক্স মাইনাস এক্স রিপ্লেস দাও তাহলে কি হবে, এইচ ইউনিট ডান দিকে চলে যাবে। এটার মান যদি নেগেটিভ হয় তাহলে এইচ ইউনিট বাম দিকে চলে আসবে। সিমিলারলি ওয়াই এর জায়গায় যদি ওয়াই মাইনাস কে দাও তাহলে সেটা কি হবে, ডান দিকে বা বাম দিকে তার অবস্থান চেঞ্জ করবে। এখানে লেখা আছে দেখো ট্রান্সলেটেড কোনিক, তার মানে প্রতিটা কোণিকে এক্স এর জায়গায় চেঞ্জ করা হয়েছে, ওয়াই জায়গায় চেঞ্জ করা হয়েছে। এর মাধ্যমে তার পজিশন, স্ট্যান্ডার্ড পজিশন, যে পজিশনটাকে আমরা বলি এক্স এক্সিস এর সাথে কোণিকের এক্সিস, ওয়াই এক্সিস এর সাথে কোণিকের এক্সিসটা ম্যাচ করবে, সেম থাকবে, তখন তাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন। এই পজিশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন, কিন্তু এই পজিশনটা স্ট্যান্ডার্ড পজিশন না, এটা ট্রান্সলেটেড পজিশন বা ট্রান্সলেটেড কোণিক। আর আমরা এতক্ষণ যেটা শিখলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পজিশন বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এই সামান্য চেঞ্জ যদি নিয়ে আসি তাহলে অনেকটা 003 এর মতো। তোমার 003 যে পড়ানো হয়েছিল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তখন তোমরা কি করছো, স্ট্যান্ডার্ড জায়গায় গ্রাফ রাখা হয়েছে। যখন এখানে +2 করা হয়েছে তাহলে শিফট করা হয়েছে ওয়াই এক্সিস বরাবর, যখন মাইনাস করা হয়েছে তখন নিচে নিয়ে আসা হয়েছে, যখন এক্স এর সাথে প্লাস করা হয়েছে তখন বাম পাশে চলে আসছে, এক্স এর সাথে যখন মাইনাস করা হয়েছে তখন ডান পাশে চলে আসছে। তার মানে একটা কোণিককে ডানে বামে উপর নিচে নেওয়া যায়, আর এই জন্য আমরা সেটাকে বলি ট্রান্সলেটেড কোণিক। এখানে সবগুলো কোণিকই হিসেবে দেখা হয়েছে ট্রান্সলেটেড কোণিক দিয়ে। এই ব্যাপারটা কি সব বুঝতে পারছো? কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন থাকলে এক্সাম্পল 7 নাম্বারটা দেখি। বলেছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর দ্য প্যারাবোলা দ্যাট হ্যাজ ইটস ভার্টেক্স এট 1,2। গ্রাফটা আঁকতে হবে না এখানে, কিন্তু আমরা গ্রাফটা এঁকে ম্যাথ বোঝানোর চেষ্টা করি। একটা প্যারাবোলা ইকুয়েশন ড্র করতে হবে, ভার্টেক্স হচ্ছে 1,2 মানে শীর্ষটা হচ্ছে 1,2 পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে 1,2, এই পয়েন্টে তার ভার্টেক্স, এবং বলা হয়েছে ফোকাস 4,2, তার মানে ফোকাসটা হচ্ছে এই পয়েন্ট থেকে একটু সামনের দিকে, তার মানে এখানে 4,2 পয়েন্টে। তার মানে আমার এই 0,0 পয়েন্টটা তার পজিশন চেঞ্জ করে 1,2 তে চলে গেছে, তার মানে আমার এক্সিসটা এখন তার অরিজিনাল পজিশন থাকতেছে না। এক্স এক্সিস 1 ইউনিট এবং ওয়াই এক্সিস 2 ইউনিট, 1,2 যেহেতু এই পয়েন্টটা, এক্স এক্সিস 1 ইউনিট ডানে চলে আসছে, ওয়াই এক্সিস 2 ইউনিট উপরে চলে গেছে। এই টাইপের শেপের গ্রাফ হবে।
আর এটা হচ্ছে ফোকাস। তো বলো তো এখান থেকে এই ফোকাসের ডিস্টেন্সটা কত? 3 স্যার। ফোকাসের ডিস্টেন্সটা হচ্ছে 3, কারণ যেহেতু ওয়াই এর মানটা 4 2, minus 1 হ্যাঁ 4 - 1 3, তার মানে পি এর মান হচ্ছে 3। এখন আমাকে একটু বলো তো এই গ্রাফের বেসিক শেপ কি ছিল? বেসিক শেপ এরকম ছিল, তার মানে গ্রাফটা দেখতে ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4px। এখন কি সেই স্ট্যান্ডার্ড পজিশনে আছে? 0 0 কি সে আছে তার অবস্থান? না স্যার, ট্রান্সলেট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই জায়গায় কত লিখবো? আর 4p জায়গায় কত লিখবো? 3। এক্স কে কত দিয়ে রিপ্লেস করব? দেখো তো বুঝতে পারো কিনা। গ্রাফ আঁকতে হবে না, কিন্তু গ্রাফ না বুঝলে ম্যাথ করতে পারবে না। স্যার এখানে যে আমরা x-1 দিলাম, এটা কি মানে অরিজিন থেকে কতটুক এক্স অ্যাক্সিসে গেছে ওইটা? হ্যাঁ, মানে এক্সিসটা চেঞ্জ হচ্ছে কতটুকু। এখানে তো আমাদের স্ট্যান্ডার্ড পজিশন তো অরিজিনে ছিল, তো এই পয়েন্টটা যদি এখানে চলে আসে, তো ফোকাস যদি এখানে থাকে, ফোকাসও চলে গেছে তো অবস্থান। তো এই পয়েন্ট প্রতিটা গ্রাফের জন্য, মনে করি গ্রাফটা যদি এখানে থাকতো, তার জন্য এই গ্রাফটা যদি এখানে থাকে, তার জন্য যে পজিশন ছিল এই প্রতিটা পয়েন্ট তার অবস্থান চেঞ্জ করছে। আর অবস্থান চেঞ্জ করা মানে কি, সে নতুন লোকেশন চলে গেছে। তার মানে গ্রাফ পুরো কনিকটাকেই, এটা কনিক এখানে ছিল, তাকে তুমি কপি পেস্ট করে তার অবস্থানটা চেঞ্জ করে দিলা। তো এখানকার পয়েন্ট আর এখানকার পয়েন্ট কি সেম? এই গ্রাফের জন্য যে পয়েন্টটা ছিল এই গ্রাফের জন্য কি সেই পয়েন্ট থাকবে? না সেই কাজটাই করা হয়েছে, তার মানে ট্রান্সলেশন করা হয়েছে। স্যার এক্স এর ট্রান্সলেশনটা স্যার আবার একটু বললে ভালো হতো স্যার, x-1 টা স্যার। তুমি এক্স এর জায়গায় এক্স এক্সিস যতটুকু চলে গেছে ততটুকু মাইনাস করবা। তার মানে কি, এক্স এর জায়গায় তুমি x-1 লিখছো, তার মানে এক্স এক্সিসটা যেখানে ছিল এই ওয়াই এক্সিসটা এই পয়েন্টটা ডান দিকে শিফট করছে ততটুকু। ওয়াই এক্সিস ডান দিকে 1 ইউনিট শিফট করছে। ওয়াই এক্সিস এক্স এর দরকার নাই, মানে গ্রাফটা ডান দিকে চলে গেছে। আর এক্স এর সাথে যদি +2 করো, তার মানে কি পুরো গ্রাফটা বাম পাশে চলে আসবে, সম্পূর্ণ 0 0 3 কনসেপ্ট। আবার ওয়াই এর সাথে যদি +2 করো, তার মানে গ্রাফটা ওয়াই এক্সিস বরাবর উপরে চলে আসবে। আর যদি ওয়াই এর সাথে -2 করো, গ্রাফটা নিচে চলে আসবে। আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে তার পজিশন ছিল 0 0-তে, সেখান থেকে 1 2-তে চলে আসছে। তার মানে এক্স এই ওয়াই এক্সিসটা 1 ইউনিট ডানে চলে আসছে, আর এক্স এক্সিসটা এখানে 2 ইউনিট উপরে চলে গেছে। স্যার, পজিটিভলি যদি মুভ করে তাহলে কি এক্স আর ওয়াই তে মাইনাস করতে হয়? হ্যাঁ, এটা সম্পূর্ণ 0 0 3 কনসেপ্ট। 0 0 3 কি ছিল, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। যদি আমরা এক্স এর সাথে কোনো কিছু অ্যাড করি +c, তার মানে ওয়াই এক্সিস বরাবর উপরে যাব। যদি মাইনাস করি ওয়াই এক্সিস বরাবর নিচে আসবো, তাহলে কি এক্স এক্সিস তার অবস্থান চেঞ্জ করতেছে। আর যদি এখানে +c করা হয়, তার মানে কি বামে আসবে, এখানে -c করা হলে ডানে যাবে। অনেকটা সেই কনসেপ্ট লেখা আছে স্পষ্ট, দেখো এক্স এর সাথে যদি x-h করো, তার মানে ডান দিকে যাচ্ছে। আর যদি এই এইচটা প্লাস হয়ে যায়, তার মানে বাম দিকে চলে আসতেছে। হুবহু সেম কনসেপ্ট। ওয়াই এর সাথে যদি কিছু মাইনাস করো, তার নিচের দিকে আসবে। ওয়াই এর সাথে যদি কিছু প্লাস করো, তাহলে উপরের দিকে যাবে। স্যার তাহলে এখানে ওয়াই এর সাথে প্লাস হওয়ার কথা ছিল না? কেন প্লাস হবে কেন? স্যার যে উপরে যাচ্ছে।
আচ্ছা তুমি বুঝবো না, বুঝতে পারছি হবে। আমরা তো এক্সিস ট্রান্সলেট করতেছি, এখানে এই এক্সিসটা ট্রান্সলেট হয়ে এখানে চলে আসছে। তার মানে কি এই পজিশনটা এখানে আসছে, তার মানে এখানে যদি এই পজিশনটা ওয়াই এর মান 0 হয়, তাহলে এখানে এই পজিশনটা নতুন একটা পজিশন দিচ্ছে। কিন্তু ইকুয়েশন যখন আমরা লিখবো তখন সেটা ওয়াই ইকুয়াল টু যদি প্লাস দেই 2, তাহলে পজিশনটা তো মাইনাস হয়ে যাচ্ছে। তুমি যদি ওয়াই ইকুয়াল টু 0 তার সাথে +2 করো, তার মানে কি তুমি জিনিসটা নিচে নিয়ে আসতেছো। আর ওয়াই সাথে যখন মাইনাস করতেছো তার মানে কি তুমি জিনিসটাকে উপরে নিয়ে যাচ্ছ। আচ্ছা যারা এইভাবে মনে রাখছো দরকার নেই এইভাবে, আর পেঁচ লেগে যাবে। তুমি এক্স এর জায়গায় যদি x-h দাও, তাহলে তুমি যতটুকু মাইনাস করছো সেই h এর মান যদি প্লাস হয়, এই এক্সিসটা ডান দিকে ততটুকু যাবে। আর যদি প্লাস হয় তার বাম দিকে সে ততটুকু আসবে। ওয়াই এর সাথে যদি তুমি ওয়াই এর জায়গায় y-k দাও, তাহলে ওয়াই এক্সিস বরাবর উপরে যাবে। আর যদি এখানে প্লাস দাও তাহলে ওয়াই এক্সিস বরাবর নিচে আসবে। এভাবে মনে রাখবা। বেশি ইনফরমেশন এই তোমাকে পেঁচ লাগাই দিতে পারে। সবাই একটু এক্সাম্পল এইটা একটু দেখো গ্রাফটা।
স্যার আপনার ভয়েস শোনা যাচ্ছে না। এটা পড়তে বলছি, পড়ছো সবাই? ও ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তারা অ্যাবসেন্ট, যারা অ্যাটেন্ডেন্স দিচ্ছ তারা অ্যাবসেন্ট। আমি তো অ্যাটেন্ডেন্স দিতে বলি নাই। আচ্ছা এক্সাম্পল 8 স্যার পড়ছো? স্যার আচ্ছা নেক্সট ক্লাসে আমরা 8, 9 এবং 10 তিনটা এক্সাম্পল পড়াবো, তারপরে 11.6 শুরু করব। ওকে স্যার। আর নেক্সট ক্লাস শুরুতেই পরীক্ষা নেব যাদের মানে এক্সাম রিলেটেড যত সমস্যা থাকে শুরুতে আমরা কথাবার্তা বলে নিব সবকিছু, তারপর আমরা নিব আর কি, পরীক্ষা আমরা শুরু করব। মানে একদম স্যার শার্প 9 AM এ শুরু হবে? হ্যাঁ, তুমি ক্লাস সময় মতো জয়েন করবা, তুমি আর Okay, 5 মিনিট আগে জয়েন করবা। ওকে স্যার। 5 মিনিট আগে জয়েন করে দেখবা যে আসলে সবকিছু কিভাবে করতে পারি আমরা। ওকে পরীক্ষার সময় যদি যদি একদম নটার সময় আসো তো অন্তত 2-3 মিনিট লস হবে, আর এখন টাইম আসলে লস করা যাবে না। স্যার হ্যাঁ বলো। স্যার আমার 11.6 একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, তো ক্লাসের শেষে একটু ওয়েট করো, ক্লাসের শেষে তোমার দেখা যাবে। স্যার স্যার তাহলে কি আমাদের 10.4 এর স্যার এই টপিকসের আগ পর্যন্তই এক্সামের সিলেবাস? হ্যাঁ, এই টপিকস আগ পর্যন্ত যেগুলো পড়ানো আছে সেগুলো পড়লে চলবে। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা এই অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাস শেষ করবো।